চলো, গুড ইভিনিং সকলকে। আজ থেকে তাহলে শুরু করছি আমরা বায়োলজির ক্লাস। হুম। এই একটু কথা আসতে বলো, তাই না? ইন্টারেস্টিং জায়গা, বায়োলজি মানে ইন্টারেস্টিং। হুম। কোনো চাপ হবে না, শুধু চুপচাপ গল্পগুলো শোনো আর কি। আর এর পরবর্তীতে যখন অঙ্ক হবে, অঙ্কের জন্য মোটিভেশনটাকে রাখতে হবে, কিছু করার নাই, নাহলে বাস দিয়ে মারবো আর কি। হুম। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। এর আগে আমরা কয়েকটা বায়োলজির ক্লাস করেছিলাম না? সেল নিয়ে করেছিলাম, তারপর ভিটামিন নিয়ে করেছিলাম, তারপর থেকে আমাদের ক্লাস হওয়ার কথা। তো আমরা ক্লাসটা প্রথম থেকেই শুরু করব, ঠিক আছে? ক্লাস প্রথম থেকেই শুরু করব, খাতা পেন একটু সঙ্গে নিয়ে বসো। আমাদের বায়োলজির আলোচনা শুরু হচ্ছে আজকে, এবং বায়োলজির যে প্রথম চ্যাপ্টার আর কি, সেটা হচ্ছে সেল। এই বাবু, তাড়াতাড়ি আসো। বায়োলজির যে প্রথম চ্যাপ্টার, সেই প্রথম চ্যাপ্টারের নাম কি? প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে সেল। সেল মানে কি? সেল মানে তোমরা প্রত্যেকে জানো, সেল মানে হচ্ছে কোষ। সেল মানে হচ্ছে কোষ। তাহলে বায়োলজির যে প্রথম চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টারের নাম কি? প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে কোষ। প্রথম চ্যাপ্টারের নাম কোষ। তাহলে সবার প্রথম আমাদের যেটা জানতে হবে আর কি, এই সেল নিয়ে দু একটা কথা রয়েছে, সেই দু একটা কথা তোমরা তোমাদের নোটসে অ্যাড করবে। সেটা হচ্ছে, এই যে সেল রয়েছে, এই সেল শব্দটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ। সেল যে শব্দটা, তাহলে সেল হচ্ছে কি? একটা ল্যাটিন ওয়ার্ড। সেল কি? সেল হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড। আর এর মিনিং কি? এর মিনিং এরকমটাই দাঁড়ায়। এর মিনিং যদি দেখি, মিনিং হচ্ছে এ স্মল রুম। এ স্মল রুম। এর মিনিং কি? এর মিনিং হচ্ছে এ স্মল রুম। তাহলে সেল, সেল হচ্ছে একটা ল্যাটিন শব্দ বা ল্যাটিন ওয়ার্ড, যার মিনিং কি, যার অর্থ হচ্ছে এ স্মল রুম। এ স্মল রুম মানে কি? একটি ছোট্ট ঘর। এ স্মল রুম মানে কি? একটি ছোট্ট ঘর। আর এই যে সেল, এই সেল নিয়ে যারা স্টাডি করে, সেল নিয়ে যারা স্টাডি করে তাদেরকে কি বলা হয়? মানে কোষ নিয়ে যারা অধ্যয়ন করে, ঠিক আছে, মানে অধ্যয়নটাকে কি বলা হয়? অধ্যয়নটাকে বলা হচ্ছে সাইটোলজি। সেল নিয়ে যারা স্টাডি করে তাদের সেটাকে কি বলা হচ্ছে, বা স্টাডিটাকে কি বলা হচ্ছে? সাইটো সাইটোলজি, বা এটাকে আমরা সেল বায়োলজিও বলতে পারি। সেল সেল বায়োলজিও বলতে পারি। আর এই সাইটোলজি বা সেল বায়োলজির ফাদার কে বলতো? এই ফাদার হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক। এই সাইটোলজি বা সেল বায়োলজির ফাদার কে? ফাদার হচ্ছে রবার্ট হুক। তাহলে এই যে পয়েন্টগুলো তোমাদের প্রত্যেকটা লেখা হলো, যে সেল, সেল হচ্ছে কি? একটা ল্যাটিন শব্দ। সেল কি? একটা ল্যাটিন শব্দ, যার অর্থ কি? যার অর্থ হচ্ছে স্মল রুম, মানে একটা ছোট্ট ঘর। পরে কি বললাম? এই সেল নিয়ে যারা স্টাডি করে, মানে সেল সংক্রান্ত যে অধ্যয়ন, সেটাকে আমরা কি বলছি? সাইটোলজি বলছি বা সেল বায়োলজি বলছি। আর এই সেল বায়োলজির বাবাকে? সেল বায়োলজির বাবা হচ্ছে রবার্ট হুক। কেন রবার্ট হুক, একটু পরবর্তীতে পরবর্তীতে আমরা জানতে পারবো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে সেল কি, বা সেল কাকে বলে, বা সেল বলতে আমরা কি বুঝি, বা কোষ কি? কেউ একজন? শরীরের ক্ষুদ্রতম অংশ বা ক্ষুদ্রতম একক। আমাদের যে এই যে বডি রয়েছে আর কি, সেই বডির সবচেয়ে ক্ষুদ্রতম একক কি? বডির সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে এই সেল। আমি একটা ভালো উদাহরণ দিয়ে যদি বিষয়টিকে বলি আর কি, সাপোজ মনে করো সুস্মিতা, সুস্মিতার যে পুরুষ মিত্র রয়েছে তাকে ফোন করলো আর কি। এবার তাকে যখন ফোন করলো, ফোন তোলেনি, তাই না? এবার ফোন তোলে নিয়ে, ভালো কথা। এবার একবার ফোন করলে ফোন না তুলতেই পারে, ব্যস্ত ছিল আর কি। সুস্মিতার লাগাতার মনে করো 8-10 বার ফোন করে ফেলাইছে আর কি। এবার 8-10 বার ফোন করে ফেলার পরও দেখা যাচ্ছে ফোন তোলেনি, মেসেজ করেছে, মেসেজেরও রিপ্লাই দেয়নি আর কি, ঠিক আছে। এবার সুস্মিতার রাগ হয়ে গেল আর কি। এবার যখন রাগ হলো, সুস্মিতা কি করলো? হাতের যে ফোনটা ছিল আর কি, ফোনটা না না ওই ওইটাকে, পুরুষ মিত্র না ফোনটাকে। তো যাই হোক, রাগে, ঠিক আছে, যে আর কথাই বলবো না আর কি। হুম। আমার সঙ্গে এরকম করতে পারে, আর কথাই বলবো না, ফোনটাকে তুলে নিয়ে মারলো এক একটার একদম ঢালাই রাস্তায়। ফোন 3-4 আধখান হয়ে ছিটিয়ে ছড়িয়ে পড়ে গেল আর কি। হুম। ছিটিয়ে পড়ে রয়েছে আর কি। তারপরেও সুস্মিতার রাগ কমেনি আর কি। ওই টুকরোটাকে কুড়িয়ে নিয়ে সুস্মিতা আবার এক মারছে, এক আছাড় আর কি, সেই পিচের রাস্তায়। তারপরও রাগ কমেনি, ঠিক আছে। তো তারপর সেটাকে তুলে নিয়ে আর কি, ঠিক আছে, সেটাকে তুলে নিয়ে আবার এক আছাড় মারলো আর কি। তো মারতে 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 এমন একটা পজিশনে নিয়ে গেল, যেখান থেকে সেটাকে আর ভাঙা যাবে না। সেটাকে আমরা পদার্থ বিজ্ঞানের ভাষায় কি বলি বলতো? সেটাকে আমরা বলি হচ্ছে পরমাণু। এবার একই ঘটনা সুস্মিতা যদি ফোনটার সঙ্গে না করে যদি ওর
পুরুষ মিত্রের সঙ্গে করতো আর কি, সেম ঘটনা। তাহলে তাকেও ভাঙতে 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 শেষ যে পর্যায়টা যেখানে আর ভাঙা যাবে না, হুম, সেটা কি হতো, সেটা হচ্ছে কোষ। মানে মনে করো ঠিক আছে, আমাদের এই যে শরীর তো এটা, এবার এই শরীরটাকে মনে করো আঙুলটাকে কিচ করে কেটে দিলাম আর কি, ঠিক আছে, আঙুলটা এইটুকু হয়ে গেল, আবার এখান থেকে কেটে আরো ছোট করে দিলাম, কেটে 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 ছোট করতে 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 এমন একটা জায়গায় নিয়ে গেলাম যেখানে আর কাটা যাবে না, যেখানে আর কাটা যাবে না, সেটা হচ্ছে কি কোষ, সেটা হচ্ছে কি কোষ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সেল কি, সেল হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে ক্ষুদ্রতম একক এবং মৌলিক একক আর কি, ফান্ডামেন্টাল একক। সেল ইজ এ ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ। তাহলে এখান থেকে যেটা লিখবা যে সেল কি, সেল ইজ এ ফান্ডামেন্টাল 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 ইউনিট অফ লাইফ, মানে আমাদের জীবনের সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক। ফান্ডামেন্টাল মানে কি, ফান্ডামেন্টাল মানে হচ্ছে মৌলিক। তাহলে আমাদের জীবনের বা আমাদের বডির আর কি সবচেয়ে ক্ষুদ্রতম যে মৌলিক একক, সেই ক্ষুদ্রতম মৌলিক এককটা কি, সেটা হচ্ছে সেল, সেল বা কোষ, সেল বা কোষ। এবং স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট, গঠনগত এবং কার্যগত একক। গঠনগত এবং সেল হচ্ছে মানে কোষ হলো গঠনগত গঠনগত এবং কার্যগত একক, গঠনগত এবং কার্যগত কার্যগত একক মানে হচ্ছে ফাংশনাল এবং স্ট্রাকচারাল ইউনিট। কোষ হলো গঠনগত এবং কার্যগত একক। বোঝা গেল? এই জিনিসটাকে আরেকটু আমি ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছি যে সেল কি, আরেকটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি। যেমন মনে করো এই যে বাড়িটা রয়েছে, এখানে বাড়িটা রয়েছে, তো এবার এই বাড়িটা তৈরি করতে কি লেগেছে, কি লেগেছে, ইট বালি পাথর জল আর মিস্ত্রি, তাই না, লেবারও লেগেছে, হ্যাঁ, টাকাও লেগেছে, আর কি লেগেছে, এই ঠিক আছে বাদ দাও। তো আমি একটা ধরলাম যে আমাদের এই যে বাড়িটা এখানে হয়েছে আর কি, এই বাড়িটা তৈরিতে মানে সবচেয়ে মৌলিক যে উপাদানটা, মানে যেটা ছাড়া বাড়িটা তৈরি করা সম্ভব ছিল না, মানে মৌলিক উপাদান কোনটা, মৌলিক উপাদান ইটটা আর কি। হুম, মানে কোনো কিছু ছাড়াই, মানে যদি বালি না থাকতো শুধু ইট থাকতো তাহলে বাড়ি তৈরি হতো, হতো না আর কি। তার মধ্যে একটা মৌলিক উপাদান হচ্ছে ইটটা। এবার বলো তো, ওই যে একটা ইট রয়েছে, একটা মনে করো ইট রয়েছে, সেই একটা ইট দিয়ে কি বাড়ি তৈরি, এই বাড়ি তৈরি হয় টোটাল? নিশ্চয়ই বাড়ি তৈরি হয় না। একটা ইট দিয়ে কি বাড়ি তৈরি হয়? বাড়ি তৈরি হয় না। তো কি হয়েছে, একটা ইট নয় আরো অনেকগুলো ইট টেককে নিয়ে আসা হয়েছে, আরো অনেকগুলো ইটকে একসঙ্গে জোড়া লাগানোর পর একটা কি তৈরি করা হয়েছে বলতো, এটা মনে করো ইট আর কি। এবার একটা ইট দিয়ে কি বাড়ি তৈরি হয়? নিশ্চয় হয় না। তো একাধিক ইট নিয়ে কি তৈরি করা হয়েছে, একটা দেওয়াল তৈরি করা হয়েছে, একটা কি তৈরি করা হয়েছে, দেওয়াল তৈরি করা হয়েছে। এবার এই যে একাধিক দেওয়াল নিয়ে টোটাল একটা কি তৈরি করা হয়েছে, একটা ঘর। যেমন এই ঘরটা রয়েছে আর কি, একটা ঘর তৈরি করা হয়েছে। তেমনি একাধিক ঘর নিয়ে, যেমন মনে করো এই ঘরটা, পিছনে একটা ঘর, নিচে দুটো ঘর রয়েছে, তো এই টোটাল ঘর নিয়ে, উপরে ছাদে ঘর আছে, তো এই যে 4-5টা ঘর নিয়ে আমাদের টোটাল কি তৈরি হয়েছে, টোটাল যে বাড়ি আর কি, টোটাল যে হাউস, সেই টোটাল হাউসটা বা টোটাল বাড়িটা তৈরি করা হয়েছে। বোঝা গেল? টোটাল বাড়িটা তৈরি করা হয়েছে। ঠিক একই রকম ভাবে আমাদের এই যে সেল গুলো রয়েছে না, এই সেল গুলো একে অপরের সঙ্গে মানে জমাট বেঁধে আর কি কি তৈরি করে, টিস্যুস তৈরি করে বা কলা তৈরি করে আর কি। সেখান থেকে আমাদের অর্গান তৈরি হয়, সেই অর্গান থেকে অর্গান সিস্টেম বা আমাদের টোটাল বডিটা তৈরি হয়। যেমন আমি যদি এটাকে বলি, ইটের জায়গায় তুমি এখানে বসিয়ে দাও, কি বসাবা, যে কোষকে বসিয়ে দাও, যে কোষ রয়েছে। এবার একাধিক কোষ, একটা দুটো কোটি কোটি কোষ নিয়ে আর কি কি তৈরি হচ্ছে, যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে কলা, বা যেটাকে আমরা বলি হচ্ছে টিস্যুস, সেটাকে আমরা কি বলছি, টিস্যুস বলছি। তারপর এই যে কলাগুলোকে নিয়ে, কলা বা টিস্যুস নিয়ে, এক বা একাধিক কলা বা টিস্যুস নিয়ে কি তৈরি হচ্ছে, আমাদের একটা অর্গান তৈরি হচ্ছে আর কি। আমাদের কি তৈরি হচ্ছে, একটা অর্গান তৈরি হচ্ছে, বা যেটাকে আমরা বলছি হচ্ছে কি অঙ্গ। আর অনেকগুলো অর্গান নিয়ে কি তৈরি হচ্ছে, আমাদের টোটাল বডি, মানে অল বডি তৈরি হচ্ছে, অল বডি। হুম, কি তৈরি হচ্ছে, অল বডি। তাহলে দেখো, সেল বা কোষ নিয়ে কি তৈরি হয়, টিস্যুস তৈরি হয়। সেই টিস্যুস মানে অনেকগুলো টিস্যুস নিয়ে কি তৈরি হয়, অর্গান তৈরি হয়। যেমন মনে করো আমাদের হাত একটা অর্গান, চোখ একটা অর্গান, আমাদের ভিতরে যে লিভার রয়েছে, কিডনি রয়েছে, লাংস রয়েছে, এগুলো এক একটা অর্গান। একাধিক অর্গান নিয়ে আমাদের কি তৈরি হয়, আমাদের টোটাল বডি তৈরি হয়। তাহলে সেল কি জিনিস আশা করি বোঝা গেল। বোঝা গেছে তো যে সেল কি। হুম, তাহলে সেল দেখো, সেল আমি আরো একবার বলছি
যে সেল হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, যার মিনিং কি, যার মিনিং হচ্ছে এ স্মল রুম। এটা নিয়ে যে স্টাডি হচ্ছে আর কি, সেই স্টাডিটাকে কি বলা হচ্ছে, সাইটোলজি বা সেল বায়োলজি। এর ফাদার হচ্ছে রবার্ট হুক। আর সেল ইজ এ ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ, মানে সেল হচ্ছে আমাদের মৌলিক একক আমাদের জীবনের, এবং কোষ হচ্ছে গঠনগত কার্যগত একক, মানে ফাংশনাল এবং স্ট্রাকচারাল ইউনিট। আর সেল কি, আশা করি বোঝা গেল আর কি। মানে আমাদের শরীরের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ আর কি। যেমন মনে করো এখানে আমাদের বডিটা কি দিয়ে তৈরি হয়েছে, সেল দিয়েই তো তৈরি হয়েছে। এমনকি যে কোনো প্রাণীর শরীরই সেল দিয়ে তৈরি হয়েছে। চলো, টোকা হয়ে গেছে তো? হ্যাঁ, নেক্সট আমরা দেখবো এই যে সেল, এই সেলের ডিসকভারি। নেক্সট আমরা দেখবো, যেমন যেমন এখানে আমি বলবো আর কি, কথাগুলোকে একটু লিখে নেবা। তবে এরকমটা নয় আর কি, আমি ক্লাস রেকর্ডেড করছি, রেকর্ডেড আমার নেই, রেকর্ডেড ছিল কিন্তু সেই রেকর্ডেড গুলো সেভাবে আপাতত এখন নেই আর কি। তো রেকর্ডেড আমি অবশ্যই গ্রুপে দিয়ে দেবো তোমাদের, তখন হয় তোমার যদি কোনো জায়গায় মিস যায় তোমরা নোটস করে নিতে পারবে, কিন্তু এখন এখানে বোঝার জায়গায় একটু বেশি ধ্যান দেবে। চলো, নেক্সট আমরা পড়বো হচ্ছে এই সেল সম্পর্কে, সেলের ডিসকভারি মানে হচ্ছে আবিষ্কার, আবিষ্কার, সেলের ডিসকভারি। এই সেলের ডিসকভারি কে করছে, সেলের আবিষ্কার কে করছে, সেলের আবিষ্কার করছে হচ্ছে রবার্ট হুক। সেলের আবিষ্কার কে করছে, সেলের আবিষ্কার করছে রবার্ট রবার্ট হুক। সেলের আবিষ্কার কে করছে, রবার্ট হুক। কত সালে তিনি আবিষ্কার করেন এটা, 1665 সালে। 1665 সালে এই যে রবার্ট হুক রয়েছে, এই রবার্ট হুক এই সেলের ডিসকভারিটা করে আর কি। এবং সেখানে তার যে মহিলা মিত্র ছিল আর কি, মহিলা মিত্র ব্যাপকভাবে তাকে অনুপ্রাণিত করে যে তোমার যে মাইক্রোস্কোপ যন্ত্রটা কিনেছো, মাইক্রোস্কোপ যন্ত্রটা কিনে যদি কিছু আবিষ্কারই না করতে পারো তাহলে আর কি বা করলা তুমি। তো এখানে তার যে মহিলা মিত্র অনুপ্রাণিত করার পরে সে কি করে বলতো, সে তার মাইক্রোস্কোপ যন্ত্র নিয়ে, ঠিক আছে, খুঁজতে বেরিয়ে যায়। ঠিক আছে, মাইক্রোস্কোপ যন্ত্র নিয়ে খুঁজতে বেরিয়ে যায়। এবার রবার্ট হুক একজন ছেলে ছিল না মেয়ে ছিল, ছেলে ছিল, তাই না? তাহলে রবার্ট হুক যেহেতু ছেলে, ছেলেদের ফার্স্ট প্রায়োরিটি কি বলতো, মানে ছেলেদের চোখ সবার আগে কোথায় যায়, মেয়েদের দিকে নাকি? বলো, অবশ্যই মেয়েদের দিকে তো যায় আর কি ছেলেদের। হ্যাঁ, আর তাছাড়া আরো একটা জায়গায় ছেলেদের চোখ যায়, কোথায় ওটা? নয়ন বলবে ওটা। হ্যাঁ, আইডিয়া করতে পারছো না? গোলাপ জল, তাই না? হুম। তো এখানে রবার্ট হুক কি করলো, রবার্ট হুক তার যে মাইক্রোস্কোপ যন্ত্র ছিল আর কি, সেই মাইক্রোস্কোপ যন্ত্র নিয়ে বেরিয়ে পড়লো। এবার বেরিয়ে পড়লো মানে কি, মানে প্রথমেই তার চোখ কোথায় যাবে, গোলাপ জলের দিকে আর কি। তো মনে করো একটা গোলাপ জলের বোতল ছিল আর কি। হুম, গোলাপ জলের বোতল কেমন হবে গো? এটা আগের গোলাপ জল, এখনকার গোলাপ জলের বোতল তো মডিফাই আর কি। হ্যাঁ, এটা আগে এরকম বোতল ছিল আর কি। আর এই গোলাপ জলের বোতলের উপর দেখবে একটা কাঠের এরকম ঢাকনা লাগানো ছিল না, এখন তো মুক্তি লাগানো আছে আর কি। আগে তো মুক্তি লাগানো ছিল না, আগে দেখবা কাঠের ঢাকনা লাগানো থাকতো আর কি। হ্যাঁ, এই আসতে। তো রবার্ট হুক কি করলো, রবার্ট হুক 1665 সালে তার মাইক্রোস্কোপ যন্ত্র নিয়ে বেরিয়ে পড়লো আর কি। বেরিয়ে পড়ার পরই তার চোখ কোথায় যাচ্ছে, গোলাপ জলের বোতলের দিকে আর কি। তো সেখানে গিয়ে দেখছে যে গোলাপ জলের যে ঢাকনাটা, এখনকার বোতলগুলো তো মডিফাই, কিন্তু আগেকার বোতল তো অত মডিফাই ছিল না। আগে দেখবে ঢাকনার বদলে কি লাগানো থাকতে বলতো, একটা কাঠের, ঠিক আছে, সেই কাঠের মনে করো একটা গুজি লাগিয়ে দিত আর কি, মানে আমরাই দেখেছি আর কি। তো এখানে মনে করো কাঠের একটা ছিল না, মানে ঢাকনার বদলে লাগানো হয়, দেখেছো না? তো ঠিক এই জায়গায় সে কি পেলো, একটা সেল খুঁজে পেলো আর কি। ঠিক আছে, এবং এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে কর্ক। কি বলি, কর্ক। সেই কর্কে তিনি কি পাচ্ছে, মানে গাছের একটা মৃত যে ছাল আর কি, সেই গাছের মৃত ছালে তিনি কি পাচ্ছেন, প্রথম সেল খুঁজে পাচ্ছেন, মানে প্রথম কি খুঁজে পাচ্ছেন, কোষ খুঁজে পাচ্ছেন। আর বলতো এই যে কোষটা, এই কোষটা কি তাহলে জীবিত হবে? জীবিত হবে না। তাহলে রবার্ট হুক প্রথম যে সেলটা আবিষ্কার করেছিল সেটা কি সেল ছিল, সেটা ডেড সেল ছিল। সেটা কি সেল ছিল, ডেড সেল ছিল। তাহলে রবার্ট হুক 1665 সালে, 1665 সালে এই কর্ক থেকে যে সেল আবিষ্কার করে সেটা হচ্ছে ডেড সেল, মানে হচ্ছে মৃত সেল, মানে মৃত কোষ। এবং সেই জন্য এই রবার্ট হুককে কি বলা হচ্ছে, এই যে সাইটোলজি বা সেল বায়োলজির বাবা বলা হচ্ছে, সাইটোলজি বা সেল বায়োলজির বাবা বলা হচ্ছে। এবার মনে করো এই যে রবার্ট হুক,
ডেড সেল তো আবিষ্কার করে ফেলাইছে। এবার যখনই করে ফেলাইছে আর কি, স্বাভাবিকভাবে বুঝতে পারছো চারিদিকে একটা শোরগোল পড়ে গেছে। এবার চারিদিকে যদি শোরগোল পড়ে যায় আর কি, তখন বুঝতেই পারছো যে ওই যে মানে রবার্ট হুকের যে স্ত্রী ছিল আর কি, বা তার যে মহিলা মিত্র ছিল আর কি, সে তো খুবই খুশি আর কি। এবার এটা দেখে অন্য একজনের হিংসা হবে কি হবে না? অন্য একজন মহিলার হিংসা তো হবেই, এবং হওয়াটাই স্বাভাবিক, যে আমার প্রতি কেন এটা খুঁজতে পারেনি, তাই তো? তখন এখানে লিওয়েন হক নামে একজন ছিল। কে ছিল? হ্যাঁ, একজন ছিল, তার নাম হচ্ছে লিওয়েন হক। লিওয়েন হকের যে মহিলা মিত্র আর কি, সে বলছে তাহলে তুমিও মাইক্রোস্কোপ যন্ত্রটা কিনলে আর কি, তাহলে তুমিও বেরিয়ে পড়ো। যদি না বেরিয়ে পড়ো তাহলে বুঝতেই পারছো খাবার তোমার রাত্রে আর হয়েছে না। ঠিক আছে? তো পরবর্তীকালে 1665 সালের পর 1674 সালে লিওয়েন হকও কি করলো, তার যে মাইক্রোস্কোপ যন্ত্র রয়েছে আর কি, সেই মাইক্রোস্কোপ যন্ত্র নিয়ে সে বেরিয়ে পড়লো আর কি। লিওয়েন হক কি করলো, তার যে মাইক্রোস্কোপ যন্ত্র রয়েছে সেই মাইক্রোস্কোপ যন্ত্র নিয়ে বেরিয়ে পড়লো। সে বেরিয়ে পড়তে পড়তে সে কোথায় গেল? সে গেল হচ্ছে কুয়োর জলে। কোথায় যাচ্ছে? কুয়োর জল। সেই কুয়োর জলে গিয়ে মানে খুঁজছে আর কি, চারিদিকে খুঁজছে আর কি, আর সেই সময় তো কুয়ো ছিল। সেই কুয়োর জলে গিয়ে সে প্রথম সেল খুঁজে পাচ্ছে আর কি। কুয়োর জল, যেটাকে আমরা বলি হচ্ছে পন্ড ওয়াটার। সেই কুয়োর জলে গিয়ে সে প্রথম সেল খুঁজে পাচ্ছে। আর তার যে সেলটা ছিল সেটা জীবিত ছিল না মৃত ছিল? সেটা জীবিত ছিল। সেটা কি ছিল? সেটা জীবিত সেল ছিল। কি সেল ছিল? মানে জীবিত কোষ ছিল। তাহলে আমাকে বলো যে প্রথম কোষ কে আবিষ্কার করে? রবার্ট হুক। কিন্তু প্রশ্নটা যদি এরকম বলে যে ফ্রি লিভিং সেল ইজ ডিসকভারি বাই, তখন তার আনসার হবে হচ্ছে লিওয়েন হক। মানে লিভিং সেল মানে জীবিত কোষ প্রথম কে আবিষ্কার করছে? লিওয়েন হক। কত সালে আবিষ্কার করছে? 1674 সালে। 1674 সালে লিওয়েন হক কুয়োর জল থেকে, পন্ড ওয়াটার থেকে তিনি কি করছে? জীবিত কোষ আবিষ্কার করছে। কি করছে? জীবিত কোষ আবিষ্কার করছে। এবার এখানে বলো, এই যে জীবিত কোষটা ছিল, এটা কি কোনো মানুষের কোষ ছিল? মুসের না। মানে এখানে যে কোষটা, এটা হচ্ছে ব্যাকটেরিয়া বা ফাঙ্গি। ঠিক আছে, ব্যাকটেরিয়া। হ্যাঁ, ব্যাকটেরিয়া বা ফাঙ্গির সেল ছিল আর কি। ব্যাকটেরিয়া বা ফাঙ্গি হয়েছে, ব্যাকটেরিয়া বা ফাঙ্গি এর কোষ ছিল। ব্যাকটেরিয়া বা ফাঙ্গি বা ছত্রাক, যেটাকে আমরা বলবো আর কি। এবার দেখো, তাহলে রবার্ট হুক গেল, লিওয়েন হকও গেল আর কি। পরবর্তীতে মনে করো আরো বিভিন্ন সায়েন্টিস্ট আছে আর কি, এরা দুজন তো সেল আবিষ্কার করে ফেললো, একজনা মৃত আর একজনা জীবিত। তাহলে পরে মনে করো আরো কিছু জন আছে, তারা বলছে ওরা তো সেল তো আবিষ্কার করে ফেলাইছে, তাহলে আমাদেরকে আবার অন্য কিছু একটা করতে হবে আর কি। এর পরবর্তীতে গিয়ে মোটামুটি প্রায় 2 বছর পর, মানে প্রায় 200 বছর পর, কত সালে? 1838 থেকে 1839। হ্যাঁ, 39 থেকে 40 সম্ভব। চলো, 1839 থেকে 40 আর কি। এই সময় দুজন ব্যক্তি, একজনের নাম কি? স্লেইডেন। 1839 থেকে 40 একজনের নাম কি? স্লেইডেন এবং হচ্ছে সোয়ান। স্লেইডেন এবং সোয়ান, এই যে দুজন ব্যক্তি রয়েছে, স্লেইডেন এবং সোয়ান, এরা দুজন কি করছে? এরা তো বলছে যে লিওয়েন হক জীবিত কোষ খুঁজে ফেলেছে, এবং রবার্ট হুক কি কোন কোষ খুঁজে ফেলেছে? মৃত কোষ খুঁজে ফেলেছে। তাহলে আমাদেরকে তো আর কোষ খোঁজার তো কোনো ব্যাপার নেই, আমাদেরকে কি করতে হবে? তাহলে এই কোষ নিয়ে আমরা একটা কি করব? থিওরি দিয়ে যাই। তো এই যে 1839 থেকে 40 এর মধ্যে স্লেইডেন এবং সোয়ান তারা সেল থিওরি দিয়ে যায়। কি দিয়ে যায়? সেল থিওরি, মানে কোষ তত্ত্ব দিয়ে যায়, মানে সেল থিওরি। এখানে তারা কি বলছে? এই সেল থিওরিতে তারা বলছে যে প্রত্যেকটা জীব, প্রত্যেকটা প্রাণী কোষ নিয়ে গঠিত। প্রত্যেকটা প্রাণী কি নিয়ে গঠিত? কোষ নিয়ে গঠিত। তারা কি বলছে? যে প্রত্যেকটা জীব, এই স্লেইডেন এবং সোয়ান বলছে যে প্রত্যেকটা জীব কি নিয়ে গঠিত? প্রত্যেকটা জীব কোষ নিয়ে গঠিত। প্রত্যেকটা জীব কি নিয়ে গঠিত? প্রত্যেকটা জীব কোষ নিয়ে গঠিত। হলো? তাহলে এখানে দেখো, এখানে পরপর 3টে প্রশ্ন। তোমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে সেল রয়েছে, সেলের ডিসকভারি কি করছে? 1665 সালে রবার্ট হুক করছে। তবে রবার্ট হুক যে সেলটা আবিষ্কার করে সেটা কি ছিল? মৃত কোষ ছিল। পরবর্তীতে কালে 1674 সালে লিওয়েন হক
তিনি প্রথম কি সেল আবিষ্কার করলেন? লিভিং সেল, অর্থাৎ জীবিত কোষ আবিষ্কার করলেন কুয়োর জল থেকে। তবে সেটা মানুষের সেল ছিল না, মানে মানুষের কোষ ছিল না, সেটা ব্যাকটেরিয়া বা ফাঙ্গির কোষ ছিল। পরবর্তীতে যদি দেখো 1839 থেকে 40-এর মধ্যে স্লেইডেন এবং সোয়ান সেল থিওরি একটা দিচ্ছে। সেখানে কি বলছে যে প্রত্যেকটা জীব কোষ নিয়ে গঠিত, এবং এই থিওরিটার মানে মতকে আরো ব্যাপকভাবে আমরা পরবর্তীকালে দেখতে পাবো যে ভার্সো নামে একজন রয়েছে, ঠিক আছে, ভার্সো, ঠিক আছে, ইংলিশ যদি বানানটা দেখো এরকম হবে VIRCHOW, এরকমটা হবে। তো ইনি একজন পরবর্তীকালে এদের থিওরিটাকে আরো ব্যাপকভাবে ব্যাখ্যা করছে আর কি। তিনি কি বলছেন, এই যে ভার্চো বলছে কত সালে, এটা 1855 সালে, 1855 সালে এই ভার্চো কি বলছে, বা ভার্সো যাই বলো না কেন, ভার্সো যাই হোক, এই ভার্চো কি বলছে, ভার্চো বলছে যে নতুন করে কোনো সেলের উৎপত্তি হয় না, তাই বলছে। ভার্চো কি বলছে, ভার্চো বলছে যে নতুন করে কোনো সেলের উৎপত্তি হয় না, নতুন করে সেলের কোনো উৎপত্তি হয় না, যে সেলটা রয়েছে সেই সেলটা থেকেই নতুন একটি অপত্য সেলের সৃষ্টি হয়। মানে যে কোষটা রয়েছে সেই কোষ নতুন করে সৃষ্টি হয় না, নতুন করে সৃষ্টি হয় না, একটা কোষ থেকে অপর একটি কোষ কি হয়, সৃষ্টি হয়। সেটা কি বলছে ভার্চো, মানে নতুন করে কোষ সৃষ্টি হয় না, নতুন করে কোষ সৃষ্টি হয় না, নতুন করে কোষ সৃষ্টি হয় না, যেটা রয়েছে সেটাই বিভাজন হয়ে নতুন কোষ সৃষ্টি হয়, তাহলে এখানে দেখো তোমার 1839 থেকে 40-এ স্লেইডেন এবং সোয়ান বললো কি, বললো যে প্রত্যেকটা জীবই কোষ নিয়ে গঠিত, এবং এই ব্যাখ্যাটাকে আরো জোরালো ভাবে কে ব্যাখ্যা করছে, ভার্চো 1855 সালে। সে কি বলছে যে নতুন করে কোষ সৃষ্টি হয় না, যে কোষটা রয়েছে সেটাই বিভাজন হয়ে নতুন আরো একটি কোষ সৃষ্টি হয়, দেখো লেখা হয়েছে এটুকু। দেখো তাহলে উপরে ওইগুলো মুছে দিলাম, ঠিক আছে। দেখো তাহলে ভার্চো কি বলছে যে নতুন করে কোষ সৃষ্টি হয় না, বিভাজন হয়ে নতুন কোষ সৃষ্টি হয়। যেমন মনে করো এটা হচ্ছে একটা কি কোষ, তাই তো, এবার কোষের মধ্যে কি থাকে, মাঝে কি থাকে, নিউক্লিয়াস থাকে। তো এই একটা কোষ থেকে কি হয় বলতো, বিভাজন হয়ে আর কি, মনে করো এই যে কোষটা রয়েছে আর কি, এই কোষটা মানে এই কোষটাই কি হবে বলতো, এই কোষটাই বিভাজন হয়ে আরো একটা কোষ সৃষ্টি হচ্ছে আর কি। মানে এই কোষটা বিভাজন হয়ে দুটো হচ্ছে আর কি, তো এটা আবার বিভাজন হয়ে আরো দুটো হয়, আবার এখান থেকে বিভাজন হয়ে কি হয়, আরো দুটো হয় আর কি। হ্যাঁ, না এভাবে বিভাজন হয় যতক্ষণ না ক্ষয়পূরণ হচ্ছে আর কি। যেমন মনে করো এখানে মনে করো সুস্মিতা হাত কেটে দিয়েছে আর কি, ঠিক আছে, যাই হোক, অবশ্যই নিজেকে তো অবশ্যই ভালোবাসতেই হবে, তাই না? হ্যাঁ, এই ঠিক আছে, মনে করো সুস্মিতারই পড়ে গিয়ে হাত কেটে গেছে আর কি, এটা ঠিক আছে। এবার যখন কেটে যায় তখন কি হয় বলতো, মনে করো এখানে যদি কেটে যায়, স্বাভাবিকভাবে এখানকার যে সেলগুলো ছিল সেই সেলগুলো কি হয়, নষ্ট হয়ে যাবে আর কি, নষ্ট হয়ে যাবে না? সেলগুলো যখন নষ্ট হয়ে যায় বা সেলগুলো যখন মরে যায়, কিছুদিন পরে দেখবা যে সেই ক্ষয়পূরণটা অটোমেটিক্যালি পূরণ হয়ে গেছে, হয় না এটা? হয়তো, মানে এখানে ঘটনাটা হচ্ছে এরকম, দেখবা তোমাদের আশেপাশে আর কি গ্রামাঞ্চলে যদি খাসের জায়গা ফাঁকা পড়ে থাকে না, এবার দখল করলে দেখবা বেগুন গাছ লাগিয়ে দিই আমরা, বেড়া দিয়ে দিয়ে। হম, তো এটা হচ্ছে ঠিক সেরকমই, এদিকে তাকাও, এটা ওই রকমই। যখন দেখো এখানে মনে করো কি হলো, ঠিক আছে, কেটে গেল, মানে এখানকার সেলগুলো মারা গেল আর কি, কোষগুলো মারা গেল। এবার কোষগুলো যখন মারা যায় তখন আশেপাশের যে কোষগুলো রয়েছে আর কি, তারা বিভাজন করতে শুরু করে, মানে বিভাজন হতে শুরু করে। তো বিভাজন করে কি হয়, আস্তে 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 সেই জায়গাটাকে মানে ক্ষয়পূরণ করে তোলে আর কি, আস্তে আস্তে কি করে সেই জায়গাটাকে ক্ষয়পূরণ করে। একটা থেকে দুটো হয়, দুটো থেকে কি হয়, চারটে হয়, চারটে থেকে আটটা হয়। আর এই যে বিভাজনের যে টাইমটা আর কি, ঠিক আছে, এদের যে টাইমটা আর কি, এই টাইমটা কত বলতো, 24 ঘন্টা, ঠিক আছে। এদের যে জেনারেশন টাইম, মানে বিভাজনের যে জেনারেশন টাইম যদি দেখি,
এই আসতে জেনারেশন টাইম কত? জেনারেশন টাইম হচ্ছে 24 আওয়ার। মানে একটা কোষ থেকে অপর একটা কোষ সৃষ্টি হতে যে সময়টুকু লাগে সেটা কতটুকু লাগে? 24 ঘন্টা সময় লাগে। এই কথা কেন বলছো, এদিকে তাকাও না। দেখো তাহলে এই কথাটা এখানে বলছে, কে বলছে? ভার্চো বলছে। কত সালে বলছে? 1855 সালে। এবার এখান থেকে কয়েকটা পয়েন্ট একটু তোমরা জেনে রাখবা, যে যে কোষ বিভাজন হয় আমাদের হিউম্যান বডির কোন অঙ্গে সবচেয়ে হাইয়েস্ট কোষ বিভাজন হয়ে থাকে? কোথায়? হ্যাঁ, লিভারে। ঠিক আছে, ঠিক আছে, একদমই তাই। আমাদের যে লিভার রয়েছে, লিভারকে বাংলায় কি বলা হয়? যকৃৎ। যকৃৎ। যকৃৎ যেটা হচ্ছে তোমরা মেটে বলো না, মেটে মেটে, ওইটা মানে ওখানে কোষ বিভাজন সবচেয়ে বেশি হয় আর কি। মানে লিভারকে মনে করে কেটে দিল আর কি, লিভার তাড়াতাড়ি বিভাজন করে ফেলতে পারবে, মানে খুব শীঘ্রই। সেই জন্য এই যে তোমরা গোলাপ জল তো পান করো আর কি, তাই না? লিভার কিন্তু সব সহ্য করে ফেলে আর কি। হ্যাঁ, তো যাই হোক, দেখো সবচেয়ে বেশি কোষ বিভাজন কোথায় হচ্ছে? লিভারে সবচেয়ে বেশি কোষ বিভাজন হয়। আর যদি সবচেয়ে কম যদি বলি আর কি, সবচেয়ে কম হচ্ছে ব্রেন। সবচেয়ে কম কোষ বিভাজন কোথায় হচ্ছে? ব্রেন মানে হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্কতে সবচেয়ে কম কোষ বিভাজন হয়। সেই জন্য বলে না যে পুলিশে কি বলে, যে হেলমেট পরে গাড়িটা চালাও আর কি। ঠিক আছে, মানে ব্রেন যদি ঠিক থাকে আর কি, তোমার শরীরের আদার্স পার্টে যেমনই যা কিছু হোক না কেন সব ঠিক হয়ে যাবে আর কি, কোনো সমস্যা নেই। মানে ব্রেনই ঠিক করে দেবে ওটাকে। ঠিক আছে, মানে ব্রেন কি বলতো, ঠিক আছে, ব্রেন হচ্ছে এমন একটা জিনিস আর কি, পুরো বডিটাকে তো সে নিজে একাই কন্ট্রোল করে আর কি। তো সে তো অবশ্যই, ও যদি ঠিক থাকে তাহলে পুরো পার্টস ও কন্ট্রোল করে নেবে আর কি অটোমেটিক্যালি। হ্যাঁ, কিন্তু এখানেই যদি ঘাপলাটা থাকে তাহলে বুঝতেই পারছো আর কি, আর কোনোভাবেই কোনো কিছু হবে না। আর এখানে কি হয় বলতো, এখানে সেল ডিভিশন সবচেয়ে কম হয়। এখানে সেল ডিভিশন সবচেয়ে কম হয়, সবচেয়ে কম হয়। তো আর যদি হয়ে যায়, সেল ডিভিশন যদি হয়ে যায়, সেটাই হচ্ছে ব্রেন ক্যান্সার। ঠিক আছে, তাহলে সেল ডিভিশন ব্রেনে তো হয় না আর কি, ব্রেনে সেল ডিভিশন হয় না, যদি হয়ে যায় সেটা হচ্ছে কি ব্রেন ক্যান্সার। সেটা কি ব্রেন ক্যান্সার। মানে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, টাকা পয়সা বাড়ি গাড়ি ভালোবাসা, তাই না? ঠিক আছে, তাহলে এটুকু বোঝা গেছে তো। নেক্সট এখান থেকে আরো কয়েকটা পয়েন্ট একটু জেনে রাখবো আর কি। আগের দিন আমি বলেছিলাম, কি বলেছিলাম, যে কিছু অনলাইনের কিছু প্রশ্ন থাকে এখান থেকে। যেমন প্রথম প্রশ্ন বলেছিলাম যে অল ওভার সবচেয়ে লার্জেস্ট সেলের নাম। ঠিক আছে, যদি অল ওভার যদি লার্জেস্ট সেলের কথা বলি, তাহলে সেটা হচ্ছে কি লার্জেস্ট সেল কি? অস্ট্রিচ এগ। অস্ট্রিচ এগ। অস্ট্রিচ এগ মানে কি? উট পাখির ডিম। উট পাখির, উট পাখির ডিম। তাহলে অস্ট্রিচ এগ মানে অল ওভার লার্জেস্ট সেলের নাম কি? অস্ট্রিচ এগ মানে হচ্ছে কি উট পাখির ডিম। আর যদি আমরা স্মলেস্ট এর কথা বলি অল ওভার, মাইক্রোপ্লাজমা। মাইক্রোপ্লাজমা। তাহলে অল ওভার সবচেয়ে স্মলেস্ট যে কোষ তার নাম কি? মাইক্রোপ্লাজমা। কিন্তু এটা যদি হিউম্যানের ক্ষেত্রে চলে আসে আর কি, হিউম্যান, তাহলে হিউম্যানের ক্ষেত্রে তিনটে জিনিস মাথায় রাখবা। যদি লার্জেস্ট এর কথা বলে তখন কি বলবা? লার্জেস্ট এর ক্ষেত্রে যেটা হচ্ছে ডিম্বাণু বা ওভাম, ডিম্বাণু বা ওভাম। আর যদি তোমার স্মলেস্ট যদি বলে, তাহলে স্মলেস্ট এর ক্ষেত্রে যেটা হচ্ছে শুক্রাণু, শুক্রাণু বা যেটাকে আমরা স্পার্ম বলি। আর যদি আমাদের লংগেস্ট যদি বলে, তাহলে লংগেস্ট যদি বলে সেটা হচ্ছে স্নায়ুকোষ, স্নায়ুকোষ, স্নায়ুকোষ বা নিউরন, স্নায়ুকোষ বা নিউরন। তাহলে অল ওভার যদি বলে তাহলে সেটা হয়ে যাবে কি? লংগেস্ট যদি বলে তাহলে সেটা হয়ে যাবে স্নায়ুকোষ বা নিউরন। স্নায়ুকোষ বা নিউরন। দেখো এতটুকু পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার তো? আমি একটু রিক্যাপ করার চেষ্টা করি। দেখো আমরা প্রথমে পড়েছিলাম যে সেল, সেল ইজ এ ল্যাটিন ওয়ার্ড, সেল ইজ এ ল্যাটিন ওয়ার্ড যার মিনিং কি? যার মিনিং হচ্ছে এ স্মল রুম। সেল নিয়ে যারা, সেল সংক্রান্ত যে স্টাডি সেটাকে বলছি আমরা সাইটোলজি বা সেল বায়োলজি। এর বাবাকে, এর বাবা হচ্ছে রবার্ট হুক, এর বাবাকে রবার্ট হুক। তারপর সেল কি আমরা জানলাম আর কি, এবং সেল হচ্ছে আমাদের যে লাইফ রয়েছে সেই লাইফের ফান্ডামেন্টাল ইউনিট এবং স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট। অর্থাৎ আমাদের শরীরের
মৌলিক একক এবং শরীরের কার্যগত এবং গঠনগত একক। তারপর আমরা সেলের ডিসকভারি দেখলাম আর কি। ডিসকভারি করছে 1665-এ। কে ডিসকভারি করছে? রবার্ট হুক। তবে রবার্ট হুক যে সেলটা ডিসকভারি করছে সেটা হচ্ছে মৃত সেল। পরবর্তীকালে 1674 সালে লিউবেন হক তিনি কুয়োর জলে গিয়ে প্রথম জীবিত সেল খুঁজে পাচ্ছেন, তবে সেটা কোনো মানুষের সেল নয় আর কি। সেই সেলটা কিসের সেল? সেটা একটা ব্যাকটেরিয়া বা ফাঙ্গির সেল আর কি। পরবর্তীকালে 1839 থেকে 1840-এর মধ্যে স্লেইডেন এবং সোয়ান একটা কোষ তত্ত্ব দিচ্ছে আর কি, বা সেল থিওরি দিচ্ছে। সেল থিওরিতে কি বলা হচ্ছে? সেল থিওরিতে বলা হচ্ছে যে যত জীব রয়েছে আর কি, প্রত্যেকটা জীবই কোষ নিয়ে গঠিত, এবং তাদের এই মতবাদকে আরো জোরালোভাবে ব্যাখ্যা করছে ভার্চ। সেটা হচ্ছে 1855 সালে। 1855 সালে ভার্চ কি বলছে? ভার্চ বলছে যে নতুন করে কোনো কোষ সৃষ্টি হয়? সৃষ্টি হয় না। যে কোষটা রয়েছে সেটাই বিভাজন হয়ে কি হয়? আরো একটা কোষের সৃষ্টি হয়। যে কোষটা রয়েছে সেই কোষটা বিভাজন হয়ে আরো একটি কোষের সৃষ্টি হয়। এখান থেকে আমরা দেখলাম যে হাইস্ট কোষ বিভাজন কোথায় হচ্ছে? যকৃতে হচ্ছে। এবং যদি স্মলেস্ট যদি বলি তাহলে ব্রেনে, লার্জেস্ট বললে অস্ট্রিচ এগ মানে লার্জেস্ট সেল, যদি স্মলেস্ট বলে অল ওভার প্লাজমা, আর হিউম্যানের ক্ষেত্রে লার্জেস্ট ডিম্বাণু, স্মলেস্ট শুক্রাণু, আর লংগেস্ট হচ্ছে স্নায়ুকোষ। এতটুকু ক্লিয়ার? প্রত্যেকের লেখা হয়ে গেছে প্রত্যেকের? কোনো অসুবিধা নেই তো? বলো, এতটুকু থেকে কারো কোথাও কোনো রকম কোনো অসুবিধা থাকলে একটু বলো। আচ্ছা, এখানে যতজন রয়েছে জেরক্স প্রত্যেকেরই লাগবে না? হ্যাঁ, কতজন আছো? 31 জন। চলো নেক্সট। গল্পটা কি আইডিয়া কত করেছিলি? ঠিক আছে, বাদ দাও। গল্প করলে কিন্তু বাঁচলে আসবো আর কান ধরে দাঁড় করতে দেবো আবার নিচে। হ্যাঁ, দেখো এবার এই যে আমরা সেল পড়লাম, সেলের এবার আমরা ক্লাসিফিকেশনে যাব। ঠিক আছে, সেলের কি করব? সেলের ক্লাসিফিকেশনে যাব। তো সেলকে আমরা দুটো ভাগে ভাগ করছি মেনলি। সেলকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রোক্যারিওটিক, একটা হচ্ছে তোমার প্রোক্যারিওটিক, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক। তাহলে এই যে সেল রয়েছে, সেলটাকে আমরা কতগুলো ভাগে ভাগ করলাম? দুটো ভাগে। একটা হচ্ছে তোমার প্রোক্যারিওটিক আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল কোনগুলো? প্রোক্যারিওটিক সেল হচ্ছে প্রাচীন। আর একটু ভালো করে বলো। ঠিকই আছে, হয়ে তো গেছে। হ্যাঁ, প্রাচীন, ওইটুকুই আমি শুনতে চাইছিলাম। মানে এখানে আরো ভালো করে যদি বলা হয় আর কি, যে দেখো একটা কোষ রয়েছে, তো এটা কোষ রয়েছে। হ্যাঁ, এবার কোষের এই মাঝে কি রয়েছে বলতো? নিউক্লিয়াস রয়েছে। তো যে সমস্ত কোষের এই নিউক্লিয়াসটা ভালোভাবে ডেভেলপ এখনো হয়নি আর কি, মানে অনেক প্রাচীন। ঠিক আছে, হ্যাঁ একদম ঠিক আছে। তো এই যে প্রোক্যারিওটিক কোর্স যেগুলো আর কি, দেখো প্রো মানে কি? প্রো মানে কিন্তু আপডেটেড ভার্সন আর কি, কিন্তু এখানে উল্টোটা। এবার ফোনের আগে প্রো লাগিয়ে দেওয়া মানে কিন্তু ও সেরা আর কি, তাই না? প্রো প্লাস, ঠিক আছে, আইফোন 70 প্রো ম্যাক্স, ঠিক আছে। প্রো ম্যাক্স আলাদা, আর প্রো ম্যাক্স দিয়ে দিলে আবার অন্যরকম আর কি। প্রো মানে আলাদা আর কি, মানে প্রো মানে কি বলতো? অ্যাডভান্স ভার্সন, মানে ভার্সন আর কি। কিন্তু এখানে প্রো মানে হচ্ছে অ্যাডভান্স না, লোয়েস্ট। তো এই যে একটা মনে করো সেল রয়েছে, এবং সেলের মস্তিষ্ক কাকে বলা হয়? নিউরন, নিউক্লিয়াসকে বলা হয়। নিউরনকে বলছি, সরি, নিউক্লিয়াসকে বলা হয়। তো যে কোর্সগুলোর এই যে নিউক্লিয়াসটা রয়েছে, নিউক্লিয়াসটা ভালোভাবে এখনো ডেভেলপ হয়নি। তো এই যে নিউক্লিয়াসটা রয়েছে, নিউক্লিয়াস ডেভেলপ, DEVELOP, ডেভেলপ হয়নি। হয়নি মানে কি? মানে ভালোভাবে এখনো বিকশিত হয়নি। তাহলে যে সমস্ত কোষের
এই যে নিউক্লিয়াসটা এখনো ভালোভাবে ডেভেলপ হয়নি, সেই কোষটাকে আমরা কি বলবো বলতো? সেটাকে আমরা বলবো হচ্ছে প্রোক্যারিওটিক কোষ আর কি। যেমন প্রোক্যারিওটিক কোষ যদি দেখি আর কি, প্রোক্যারিওটিক কোষ আমরা কাদের দেখতে পাবো? ব্যাকটেরিয়া। আমাদের যত উদ্ভিদ রয়েছে, যত প্ল্যান্ট রয়েছে, সেখানে আমরা কোন কোষ দেখতে পাবো? প্রোক্যারিওটিক কোষ দেখতে পাবো। তাহলে আমাদের যে ব্যাকটেরিয়া রয়েছে, ব্যাকটেরিয়া, ফাঙ্গি, ব্যাকটেরিয়া, ফাঙ্গি, এছাড়া আমাদের যে প্ল্যান্ট, প্ল্যান্ট মানে কি? প্ল্যান্ট মানে হচ্ছে গাছ, তাই না? উদ্ভিদ, ঠিক আছে, উদ্ভিদ। প্ল্যান্ট, প্ল্যান্ট মানে কি? উদ্ভিদ। তো এই সমস্ত যে জিনিসগুলো রয়েছে আর কি, এদের সেল রয়েছে, তো প্রত্যেকটাই সেল নিয়ে গঠিত আর কি। যাদের প্রাণ রয়েছে, যাদের প্রাণ রয়েছে তারা প্রত্যেকেই সেল নিয়ে গঠিত, আর যাদের প্রাণ নেই তারা প্রত্যেকেই পরমাণু নিয়ে গঠিত, পরমাণু নিয়ে গঠিত আর কি। যেমন এই পৃথিবীতে মনে করে এই যে এটা কি দিয়ে তৈরি? পরমাণু দিয়ে। এর প্রাণ নেই তো, পরমাণু দিয়ে তৈরি। এ কি দিয়ে তৈরি? পরমাণু দিয়ে। এ কি দিয়ে তৈরি? পরমাণু দিয়ে আর কি, ঠিক আছে। এবার পরমাণু কোন 118টি টোটাল উপাদান রয়েছে, তার মধ্যে কোন একটা উপাদান দিয়ে তৈরি, বা কোনো 4-5টা উপাদানের সংমিশ্রণে তৈরি আর কি, হতে পারে। এবার কার থেকে কি হবে ও আমি থোড়ি জানি, আমি জানি না। কিন্তু যদি দেখো প্রাণ নেই, তার মানে ওটা কি দিয়ে তৈরি? পরমাণু দিয়ে। আর প্রাণ আছে মানে, প্রাণ আছে মানে সেল দিয়ে তৈরি আর কি। ব্যাকটেরিয়ার প্রাণ আছে তো, ফাঙ্গির প্রাণ আছে তো, তারপর গাছের প্রাণ আছে তো। কে প্রমাণ করেছিলেন? কি বলো? ছিলি নাকি তো এখানে? তো দেখো, তাহলে যাদের প্রাণ আছে, ঠিক আছে, তারাই কোষ দিয়ে তৈরি আর কি, যেটা একটু আগে দেখলাম না, যে সেলডেন এবং সোয়ান বললো আর কি। হুম। তো যে সমস্ত কোষের নিউক্লিয়াসটা এখনো ডেভেলপ হয়নি আর কি, ঠিক আছে, ডেভেলপ হয়নি, সেই কোষগুলোকে আমরা কি বলবো? প্রোক্যারিওটিক। আর যাদের এই যে নিউক্লিয়াসটা ডেভেলপ হয়ে গেছে, এই যে মাঝের যে নিউক্লিয়াসটা রয়েছে, নিউক্লিয়াসটা ডেভেলপ, DEVELOPED, মানে ডেভেলপ বা অ্যাডভান্স আমরা বলতে পারি, অ্যাডভান্স। তো সেই সকল কোষকে আমরা কি বলবো? ইউক্যারিওটিক। যেমন আমাদের যত হিউম্যান রয়েছে, আমাদের মানুষের শরীরের যে কোষগুলো, সেগুলো তো অ্যাডভান্স আর কি, অ্যাডভান্স না? আর মানুষ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব আর কি, মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব, মানে এখান থেকে আমরা একটা কনক্লুশন টানতেই পারি, ঠিক আছে, নয়ন সর্বশ্রেষ্ঠ জীব, যেহেতু নয়ন মানুষ। হ্যাঁ, তুমি না মানলে তুমি বুঝবা, আমি ধরে বুঝবো। তাহলে আমাদের যত হিউম্যান রয়েছে আর কি, হিউম্যান, ঠিক আছে, তাহলে হিউম্যানের যে সেল, হিউম্যানের যে সেল সেগুলো হচ্ছে কি? ইউক্যারিওটিক। বোঝা গেল? হিউম্যানের যে সেল রয়েছে সেটা হচ্ছে কি? ইউক্যারিওটিক। তো দুটো ভাগ বোঝা গেল। এবার চলো এখানে আমরা একটা ইউক্যারিওটিক যে সেল, সেই ইউক্যারিওটিক সেলকে আমরা ওঠাই, দিয়ে তারপর আমরা একটা একটা করে আলোচনা করি। এটুকু ক্লিয়ার? এটুকু লেখা হয়ে গেছে? হুম। তাহলে কি দেখলাম এখানে? যে কোষের শ্রেণীবিভাগ, একটা হচ্ছে প্রোক্যারিওটিক আর একটা হচ্ছে কি? ইউক্যারিওটিক। সেল সম্ভবত একদিনে কমপ্লিট হবে না, এর পরবর্তীতে সেল ডিভিশন আসবে আর কি, তখন আরো সময় লেগে যাবে, আর একটা ক্লাস সম্ভবত লাগবে। আমি চেষ্টা করছি একটা ক্লাসে করিয়ে দেওয়ার। হুম। চলো নেক্সট। তো এখানে আমি একটা কি করছি? একটা ইউক্যারিওটিক যে সেল আর কি, একটা ইউক্যারিওটিক সেল এখানে আঁকছে আর কি। তো একটা ইউক্যারিওটিক সেল যদি দেখি, এর মাঝে কি থাকবে বলতো? এর মাঝে থাকবে হচ্ছে নিউক্লিয়াস থাকবে। মাঝে কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াস ছাড়া আর কি কি পাবো এখানে? নিউক্লিয়াস ছাড়া আমি এখানে একটা পাবো হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকবে এখানে, তাই না? আর কি থাকবে এখানে? রাইবোজোম থাকবে। আর কি থাকবে? গলগি বস্তু থাকবে আর কি। আর কি থাকবে? ঠিক আছে, সাইটোপ্লাজম থাকবে, লাইসোজোম থাকবে আর কি, তাই তো? তারপর এখানে যদি দেখি তোমার এখানে থাকবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর কি, ঠিক আছে, ইআর সংক্ষেপে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে তোমার, ঠিক আছে। এবং বাইরের দিকে যদি দেখি সেল মেমব্রেন থাকবে, এবং যদি তোমার প্রাণী কোষ হয় তাহলে সেখানে আমরা, তাহলে তোমার কোষ প্রাচীর যেটাকে বলে আর কি, সেটা হচ্ছে সেল ওয়াল থাকবে আর কি, ঠিক আছে। এই সব কিছু থাকবে। এবার এগুলোকে আমরা একটা একটা করে আলোচনা করার চেষ্টা করছি, ঠিক আছে। কোষের মধ্যে যা কিছু রয়েছে এগুলোকে নিয়ে, এদিকে তাকাও। দেখো, সবার প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব আর কি, দেখো একটা সেল আর কি, ঠিক আছে। এই সেলের সবার বাইরের যে অংশটা, সবার এই বাইরের যে অংশটা একটা কোষ আর কি। যেমন মনে করো আমাদের শরীরে এখান থেকে, এখানে তো কোষ আছে প্রচুর, এখান থেকে একটা তুলে নিয়ে এসে এখানে সাটিয়ে দিলাম আর কি, ঠিক আছে। একটা কোষ তুলে নিয়ে একটা, এবার এভাবে যদি আমি তুলে আর কি, এখানে লাখ লাখ উঠে আসবে আর কি। আমি একটা মাইক্রোস্কোপ যন্ত্র লাগিয়ে এখান থেকে একটা সেল নিলাম আর কি, সেলটাকে এভাবে নেওয়ার পর বোর্ডে সাটিয়ে দিলাম, ঠিক আছে। এবার বোর্ডে যখন আমি সাটিয়ে দেবো আর কি,
তখন আমি কি দেখতে পাবো, সেলের বাইরে কি রয়েছে, সেলের বাইরে যেটা রয়েছে মানে একটা কোষ, যদিও দেখতে পাবো না তার জন্য না, কোষের বাইরে যেটা রয়েছে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হচ্ছে কি বলা হয়, কোষ পর্দা বা প্রাচীর, ঠিক আছে। সেল, সেল ওয়াল, সেটাকে কি বলা হয়, সেল ওয়াল বা কোষ প্রাচীর, কি বলা হচ্ছে, সেল ওয়াল বা কোষ প্রাচীর, সেল ওয়াল বা কোষ প্রাচীর। তবে এখানে খেয়াল রাখবা, এই যে সেল ওয়াল বা কোষ প্রাচীর কোনো অ্যানিম্যাল কোষে থাকে না, উদ্ভিদ, শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়, ঠিক আছে। শুধুমাত্র, তার মানে এই যে কোষটা আমি এঁকেছি এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ আর কি, আমি যদিও এখানে সবগুলোই পরপর করাবো আর কি। তো এই যে সেল ওয়াল, সেল ওয়াল, আর একটা এখান থেকে খেয়াল রাখবা, সেটা হচ্ছে তোমার প্লাস্টিড, প্লাস্টিড। এই সেল ওয়াল আর এই যে প্লাস্টিড, এই যে দুটো জিনিস, এই দুটো জিনিস প্রাণী কোষে পাওয়া যায় না। মানে আমাদের যে সেল রয়েছে, আমাদের যে সেল রয়েছে, সেই আমাদের সেলে তুমি কি পাবা না, কোষ প্রাচীর পাবা না, আর কি পাবা না, প্লাস্টিড পাবা না, কোষ প্রাচীর পাবা না, আর কি পাবা না, প্লাস্টিড পাবা না। মানে এই দুটো জিনিস শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যাবে, উদ্ভিদ মানে একটা গাছের যে কোষ আর কি, সেই গাছের কোষে পাওয়া যাবে, আমাদের কোষে পাওয়া যাবে না, আমাদের কোষে পাওয়া যাবে না। বাদ বাকি যে কিছু, যা কিছু রয়েছে সেগুলো দেখবা উদ্ভিদ কোষেও পাওয়া যায়, প্রাণী কোষেও পাওয়া যায়। একটা একটা করে দেখি। প্রথমে আমরা কি বলবো, কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর যদি দেখি, কোষ প্রাচীর কি, একটা সেলের আউটার লেয়ার আর কি, তাই না। তাহলে এই কোষ প্রাচীর হচ্ছে আউটার লেয়ার অফ প্ল্যান্ট সেল, আউটার লেয়ার, আউটার লেয়ার অফ প্ল্যান্ট সেল, প্ল্যান্ট সেল, অর্থাৎ আউটার লেয়ার মানে কি, সবার বাইরের অংশ। তাহলে এই যে কোষ প্রাচীর হচ্ছে একটা উদ্ভিদ কোষের, উদ্ভিদ কোষের, উদ্ভিদ কোষের, উদ্ভিদ কোষের বাইরের অংশ, উদ্ভিদ কোষের বাইরের অংশ। তাহলে কোষ প্রাচীর যদি দেখি, কোষ প্রাচীর কি বলতো, কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের বাইরের অংশ, উদ্ভিদ কোষের বাইরের অংশ, বোঝা গেল, উদ্ভিদ কোষের বাইরের অংশ। এখান থেকে আরো একটা প্রশ্ন আসে, এই যে কোষ প্রাচীরটা শুধু কি উদ্ভিদ কোষে পাওয়া যায়, আর কি কোথাও পাওয়া যায় না? একদম ঠিক আছে, ব্যাকটেরিয়াতেও থাকে, ছত্রাকেও থাকে, ঠিক আছে। এই যে তোমার এই কোষ প্রাচীরটা যদি দেখি, তাহলে আমরা উদ্ভিদও পাবো আর কি, আর কোথাও পাবো, আমরা যদি ব্যাকটেরিয়া যদি দেখি, ব্যাকটেরিয়াতেও পাবো, আর কোথায় পাবো, আমরা ছত্রাকেও পাবো আর কি, ব্যাকটেরিয়াতেও পাবো এবং ছত্রাকেও পাবো, আমরা কি পাবো, কোষ প্রাচীর পাবো। এবার এখান থেকে প্রশ্ন আসে আর কি, প্রশ্নটা যেটা আসে যে উদ্ভিদ কোষে যে কোষ প্রাচীরটা থাকে তার নাম কি, উদ্ভিদ কোষে যে কোষ প্রাচীরটা থাকে, একদম ওটাই জানতে চাইছিলাম, যে উদ্ভিদ কোষে যে কোষ প্রাচীরটা থাকে সেটার নাম কি, সেলুলোজ। এখান থেকে দেখবে একটা রেলওয়েতে প্রশ্ন এসেছিল যে আমাদের জামা কাপড়ে কি পাওয়া যায়, আমাদের জামা কাপড়ে কি পাওয়া যায়, সেখানে অপশনে কি ছিল, সেলুলোজ। এবার জামা কাপড় কি দিয়ে তৈরি, সুতো দিয়ে তৈরি, তাই তো। এবার সুতো কোথা থেকে এসেছে, তুলো থেকে এসেছে আর কি, তাই তো। এবার তুলো কোথা থেকে এসেছে, গাছ থেকে এসেছে বা একটা উদ্ভিদ থেকে এসেছে, কোথেকে চলে, ঠিক আছে, হ্যাঁ হয় হয়, ওখান থেকেও হয়। হম হম হম, হয় হয়। দেখো তাহলে আমাদের জামা কাপড়ে কি পাওয়া যায়, জামা কাপড়ে কিন্তু সেলুলোজ পাওয়া যায়, জামা কাপড়ে কি পাওয়া যায়, সেলুলোজ, জামা কাপড়ে কি পাওয়া যাচ্ছে, সেলুলোজ। হুম, মানে ওই যে জামা কাপড়ে যে, এই সরি, উদ্ভিদে যে কোষ প্রাচীরটা আর কি, সেটার নাম কি, সেলুলোজ। একই রকম ভাবে ব্যাকটেরিয়াতে যে কোষ প্রাচীরটা থাকে তার নাম কি, ব্যাকটেরিয়াতে যে কোষ প্রাচীরটা থাকে তার নাম হচ্ছে পেপটিডো, পেপটিডো, পেপটিডো গ্লাই, পেপটিডো গ্লাইকান বা মিউরিন, ঠিক আছে, পেপটিডো গ্লাইকান বা মিউরিন, পেপটিডো গ্লাইকান বা মিউরিন, পেপটিডো গ্লাইকান বা মিউরিন। আর ছত্রাকে যেটা থাকে আর কি কোষ প্রাচীর, সেটার নাম কি, ছত্রাকে যেটা থাকে তার নাম হচ্ছে কাইটিন, ছত্রাকে যেটা থাকে সেটা হচ্ছে কি, কাইটিন। আচ্ছা রিসার্চ কি সায়েন্স ছিল ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, আচ্ছা মাইনর স্কুল ছিল, যাবো না,
চলো বাবা এটা থাকা। তাহলে উদ্ভিদ যদি দেখো সেখানে কি পাবা, সেলুলোজ, ব্যাকটেরিয়াতে পেপটিডো গ্লাইকান বা মিউরিন, আর ছত্রাকে কি থাকবে, কাইটিন। কি হচ্ছে প্রিয়া বলো? এই, আমাদের সময় তো ভূগোল ছিল আর কি। না, নাইট হাউস স্কুল খুবই ভালো স্কুল। এই ঠিক আছে, এবার দেখো ঠিক আছে, সব টিচার তো আর সমান নয় আর কি। এই এই ঠিক আছে, আসতে দেখো, সব টিচার তো সমান নয় আর কি, তাই না? মানে কিছু তো ছিল আর কি, এবার নাম করবো না আর কি, ঠিক আছে, কিছু টিচার তো ছিল আর কি, যেমন আমাদের দু একজন ছেলে পেলে আর কি পিছনে বসতো আর কি, ঠিক আছে। এই আসতে কথা বলিস না। হুম, তো নাম প্রেজেন্ট হবে আর কি। এই বাবু কথা বলছিস না, একটা গল্প বলছি তো। তো নাম প্রেজেন্ট হবে, আমাদের মেয়ে ছিল 96 জন, আর ছেলে ছিল হচ্ছে কত 50 কি 52 জন আর কি, মানে 2:1 অনুপাত, ঠিক আছে। আর পিছন পর্যন্ত চলে যেত সেই হল ঘর রুম আর কি। তো ঘটনা হচ্ছে কিছু টিচার আসতো আর কি, ঠিক আছে, সব টিচার নয়, দু একজন আর কি। তো কেউ যদি না যেত আর কি, রোল নাম্বার 1 এস স্যার, ঠিক আছে, এবার দেখা যাচ্ছে 3 নম্বর রোল যায়নি আর কি, রোল নাম্বার 2 এস স্যার, রোল নাম্বার 3, এটা গলার ধরে এস স্যার ও বলে দিত আর কি, ঠিক আছে, স্যার প্রেজেন্ট করে দিত আর কি, মানে তাকাতো না আর কি, প্রেজেন্ট হয়ে যেত আর কি, ঠিক আছে। পরের দিন বলতো তো নাম প্রেজেন্ট করে দিয়েছি, কি করতে হবে, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে মিঠুন দার দোকানে চপ মুড়ি আর কি, তাই না? ঠিক আছে, দেখো সবাই সমান নয় আর কি, ঠিক আছে, ভালো টিচার অবশ্যই আছে আর কি। হুম, এই দেখো, তাহলে এই যে কোষ প্রাচীর কোথায় রয়েছে, কোষ প্রাচীর একমাত্র শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়, প্রাণী কোষে পাওয়া যায় না। আর তাছাড়া আরেকটা যেটা, সেটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড কোথায় রয়েছে, প্লাস্টিডও শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়, প্রাণী কোষে পাওয়া যায় না। তাহলে প্লাস্টিডটাও আমরা সেরে নিই আর কি। প্লাস্টিড যদি দেখি, এই প্লাস্টিডকে কি বলা হয় বলতো, এই যে উদ্ভিদ কোষের রান্নাঘর বলা হয়। উদ্ভিদ কোষের কি বলা হয়, রান্নাঘর। উদ্ভিদ কোষের কি বলা হয়, রান্নাঘর। এই প্লাস্টিডকে কি বলা হচ্ছে, কিচেন বলা হচ্ছে, কিচেন অফ দা প্ল্যান্ট সেল। মানে আমাদের যে উদ্ভিদ কোষ রয়েছে সেই উদ্ভিদ কোষের রান্নাঘর বলা হচ্ছে। বলছি, এবারে যে প্লাস্টিড রয়েছে না, এই প্লাস্টিডকে আবার 3টে ভাগে ভাগ করা হয়। প্লাস্টিডকে কি করা হয়, 3টে ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। তারপর হচ্ছে তোমার হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। আর হচ্ছে লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। দেখো ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর হচ্ছে লিউকোপ্লাস্ট। তাহলে প্লাস্টিডের 3টে ভাগ, একটা ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আর একটা হচ্ছে কি লিউকোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট যদি দেখো আর কি, এই ক্লোরোপ্লাস্ট কি করে, আমাদের যে সালোক সংশ্লেষ রয়েছে, ফটোসিনথেসিস রয়েছে আর কি, সেই ফটোসিনথেসিসে সাহায্য করে। তাহলে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষে কে সাহায্য করে, এই ক্লোরোপ্লাস্ট। তাহলে সালোক সংশ্লেষ, সালোক সংশ্লেষে সাহায্য। সালোক সংশ্লেষ মানে কি গো, রান্না করার যে ব্যাপারটা, ঠিক আছে। সালোক সংশ্লেষ মানে কি, রান্না করার যে ব্যাপারটা। এখান থেকে আমাদের প্রাইমারিতে একটা খুব সুন্দর ডেমো রেডি হয় আর কি। মানে এত সুন্দর ডেমো আর কি, খুব সুন্দর ডেমো রেডি হয় যে বাচ্চাদেরকে সালোক সংশ্লেষের ধারণা কিভাবে দেওয়া হবে। তো যাই হোক, কেউ যদি প্রাইমারি থাকো তখন বলে দেওয়া হবে আর কি, কোনো চাপ নেই, ঠিক আছে। ডিএলএডে ভর্তি হবে তো নাকি? হ্যাঁ, কোনো চাপ নাই, ঠিক আছে, যা পড়বা সব রেডি আছে আমার কাছে, সব পড়িয়ে দেবো, হ্যাঁ, কোনো চাপ নাই। দেখো তাহলে ক্লোরোপ্লাস্ট কি হয়, সালোক সংশ্লেষে সাহায্য করে। এই ক্রোমোপ্লাস্ট কি করে বলতো, ক্রোমোপ্লাস্ট যেটা করে সেটা হচ্ছে পুষ্টি সরবরাহ নয়, মানে মূল যেটা সেটা হচ্ছে দেখবা, হ্যাঁ, সব প্লাস্টিকই করে। দেখো ক্রোমোপ্লাস্ট যেটা করে আর কি, সেটা হচ্ছে মূল কথা রংটা প্রোভাইড করে থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ, যেমন টমেটোর রং যে লাল হচ্ছে আর কি, ঠিক আছে, কে দেখাশোনা করবে, এই ম্যাম, ঠিক আছে। আমটা যে হলুদ হবে না, লাল হবে না, সবুজ হবে, এটা ডিসাইড কে করবে,
ডিসাইড করবে হচ্ছে ক্রোমোপ্লাস্ট। মানে অ্যাকচুয়ালি কি করে বলো তো, রং দিয়ে থাকে আর কি। আর একটা হচ্ছে কি লিউকোপ্লাস্ট, কি করে এই লিউকোপ্লাস্ট খাদ্য তৈরি করে, বা এখানে আমরা বলতে পারি যে প্রোটিন, জল এগুলোকে সঞ্চয় করে। ঠিক আছে, প্রোটিন প্রোটিন প্লাস জল এগুলোকে কি করে, সঞ্চয় করে। সঞ্চয় করে প্রোটিন এবং জল এগুলোকে কি করে, সঞ্চয় করে। তাহলে দেখো এখনো পর্যন্ত আমরা দুটো পার্ট পড়েছি, একটা সেল ওয়াল মানে কোষ প্রাচীর, আর একটা হচ্ছে কি প্লাস্টিড, দুটো পড়েছি। এই দুটোই কোথায় পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায়। প্রাণী কোষে পাওয়া যায় কি, প্রাণী কোষে পাওয়া যায় না। তাহলে এখান থেকে প্রশ্ন আসবে যে নিম্নলিখিত কোন অংশটি প্রাণী কোষে পাওয়া যায় না। তাহলে প্রাণী কোষে কি কি পাওয়া যায় না, একটা হচ্ছে সেল ওয়াল আর একটা হচ্ছে তোমার প্লাস্টিড। সেল ওয়াল আর প্লাস্টিড এই দুটো জিনিস কোথায় পাওয়া যায় না, প্রাণী কোষে পাওয়া যায় না। ঠিক আছে, এই দুটো কোথায় পাওয়া যায় না, প্রাণী কোষে পাওয়া যায় না। চলো লেখা হয়ে গেছে। হ্যাঁ, লেখা হয়ে গেছে, রেকর্ডে দেখে লিখবা। চলো পরে যেটা আমরা দেখবো, একটা মনে করো কোষ রয়েছে, তাহলে কোষের, এবার মনে করো এটা একটা হচ্ছে প্রাণী কোষ আর কি, একটা প্রাণী কোষ। এবার এই প্রাণী কোষের সবার বাইরের অংশটার নাম কি বলতো, কোষ পর্দা, কোষ ঝিল্লি। কোষ পর্দা আর কোষ ঝিল্লি কি একই জিনিস? হুম, কোষ, কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি, বা এটাকে আমরা ইংরেজিতে বলবো সেল মেমব্রেন, সেল মেমব্রেন, কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন। ঠিক আছে, তাহলে এখানে আমাকে বলো, ঠিক আছে, এই যে কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন, এটা হচ্ছে প্রাণী কোষের, এটা হচ্ছে প্রাণী কোষের আউটার লেয়ার আর কি। যেমন মনে করো এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ আর কি, এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ, আর এটা মনে করো একটা প্রাণী কোষ, প্রাণী কোষ। তাহলে মনে করো আমি যদি উদ্ভিদ কোষের ভিতরে ঢুকতে যাই আর কি, ঠিক আছে, উদ্ভিদ কোষে যদি দেখতে যাই, ঢুকতে যাই, তাহলে সবার প্রথমে কি পাবো, সবার প্রথমে আমরা পাবো সেল, সেল ওয়াল পাবো, মানে হচ্ছে কোষ প্রাচীর পাবো। যে তারপরে তারপরে কি পাবো, তার তার ভিতরে কি পাবো, তার ভিতরে পাবো এই কোষ ঝিল্লিটা, তার ভিতরে কি পাবো, কোষ ঝিল্লি। ঠিক আছে, তার ভিতরে কি পাবো, কোষ ঝিল্লি। কিন্তু একটা যদি প্রাণী কোষে আমি যেতে চাই, তাহলে সবার প্রথমে এই এটা আমি পাবো, সেল ওয়ালটা, সেল ওয়ালটা পাবো না, সবার প্রথমে কি পেয়ে যাবো বলতো, কোষ ঝিল্লিটা পেয়ে যাবো। বোঝা গেল, সবার প্রথমে আমি কি পেয়ে যাবো, কোষ ঝিল্লি। তাহলে দেখো এই যে কোষ ঝিল্লি হচ্ছে প্রাণী কোষের কি আউটার লেয়ার। তাহলে এই যে সেল মেমব্রেন, সেল মেমব্রেন আউটার লেয়ার অফ অ্যানিম্যাল সেল। ঠিক আছে, অ্যানিম্যাল সেল মানে হচ্ছে প্রাণী কোষ। তাহলে প্রাণী কোষের আউটার লেয়ার কি, প্রাণী কোষের আউটার লেয়ার হচ্ছে কোষ ঝিল্লি। প্রাণী কোষের আউটার লেয়ার সেটা হচ্ছে কোষ ঝিল্লি। তাহলে উদ্ভিদ কোষে যদি যেতে যাই, সবার প্রথমে কি পাবো, কোষ প্রাচীর পাবো, তার ভিতরে কি পাবো, কোষ ঝিল্লি। মানে প্রথমে কোষ প্রাচীর, তার ভিতরে কি পাবো, কোষ ঝিল্লি। কিন্তু যদি আমি প্রাণী কোষে যেতে চাই আর কি, সবার প্রথমে আমি কি পেয়ে যাব, কোষ ঝিল্লি পেয়ে যাবো, কারণ কোষ প্রাচীর নেই তো এখানে। বোঝা গেছে, কোষ প্রাচীর নেই। তাহলে এটা হচ্ছে কি আউটার লেয়ার, outer layer, outer layer of animal cell, animal cell, outer layer of animal cell, outer layer of animal cell। বোঝা গেছে। আর এই যে সেল মেমব্রেনটা যদি দেখো, এই সেল মেমব্রেনটা হচ্ছে দ্বিতন্ত্রী। সেল মেমব্রেনটা কি বলতো, এটা হচ্ছে দ্বিতন্ত্রী, মানে এরকম। সেল মেমব্রেনটা কি, সেল মেমব্রেনটা হচ্ছে এরকম দ্বিতন্ত্রী হয়েছে। যেমন আমরা ডিএনএ পড়েছিলাম না, ডিএনএ যেমন দ্বিতন্ত্রী, সেরকমই কোষ ঝিল্লিটা কি দ্বিতন্ত্রী। এবং এটা কি নিয়ে গঠিত বলতো, এই সেল মেমব্রেনটা দুটো জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে, একটা প্রোটিন আর একটা হচ্ছে লিপিড, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে লিপিড। প্রোটিন আর লিপিড দিয়ে তৈরি। প্রোটিন মোটামুটি তোমার ধরো 80% মতো, আর লিপিড হচ্ছে 20% মতো আর কি। ঠিক আছে, প্রোটিন প্রোটিন 80% মতো, আর লিপিড কত পার্সেন্ট মতো, লিপিড হচ্ছে 20% মতো। প্রোটিন 80% মতো, আর লিপিড কত পার্সেন্ট মতো, লিপিড মানে হচ্ছে 20% মতো। তো এই দুটো জিনিস নিয়ে কে তৈরি, কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি হয়েছে তো কেন, হ্যাঁ, মানে আমাদের অ্যানিম্যাল সেল, মানে আমাদের যদি একটা সেলকে বের করি আর কি, সেই সেলের বাইরের অংশটা হচ্ছে তোমার কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন, কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন।
তাহলে এখনো পর্যন্ত দেখো আমরা প্ল্যান্ট সেলে দুটো জিনিস পড়েছি, একটা হচ্ছে কি কোষ ঝিল্লি, এই সেল ওয়াল, আর পড়েছি প্লাস্টিড। সেল ওয়াল আর পড়েছি আমরা প্লাস্টিড। আর আমরা অ্যানিমেলে একটাই পড়লাম, সেটা কি বললাম, শুধুমাত্র কোষ ঝিল্লি। কি বললাম আমরা? কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন। হয়েছে? কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন। চলো নেক্সট। ভিডিওটা কত মিনিট হয়েছে? আচ্ছা বন্ধ করে দিয়ে আবার অন কর আরেকবার, মানে একটা করলে অনেকটা বড় হয়ে যাবে, আপলোড নেবে না, এমনিতেই 25 জিবি জায়গা লাগে একটা।